আমাদের গবেষণা এভিডেন্স ড্রিভেন। মানে হিউম্যান বট হয়ে গেছে, বট বাহিনী আমরা শুনি। সেখানে কি পলিটিক্যাল পার্টিগুলো লায়েবল না? সব এআই জেনারেটেড কনটেন্ট হয়তো খারাপ না। এই যে এক ধরনের ফেনোমেনা তৈরি হচ্ছে, এটা কেমন প্রভাব ফেলে সমাজে? মানে আপনাদের গবেষণা কি বলে? অ্যালগরিদমের কারণে দেখবেন পোলারাইজিং কনটেন্ট অনেক বেশি হুম। পপুলার হয়। তাহলে এইটা ডিটারমিন করার কিংবা এটা ঠেকানোর উপায় কি? সেগুলো সব অ্যানালিসিস করে দেখা গেল যত ফ্যাক্ট চেক হয়েছে তার ভেতর প্রতি 10টার একটাই এআই জেনারেটেড। ইলেকশন কমিশনের দ্বারা এই সোশ্যাল মিডিয়া মনিটর করে এখানে কোনো রকম প্রভাব রাখা সম্ভব? যেমন আপনি আমাকে যখন এআই নিয়ে প্রশ্ন করছেন, আপনি হয়তো 2 বছর আগে এটা করতেন না, কেন করছেন? আপনি পত্রিকা পড়ছেন, ইট ইজ এ থ্রেট। কিন্তু এই ফিল্টারিংটা আসলে কি দিয়ে হবে? কোনো আইনি কাঠামোতে নাকি নীতিবোধে? আপনি ডিটেক্ট করলেন, এসকেলেট করলেন, কেউ এটা সরালো না, তখন কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চিপ ফেক, ডিপ ফেক, বট বাহিনী, এই শব্দগুলো ইদানিং খুব পরিচিত। আর নির্বাচন যত ঘনিয়ে আসছে তত এই শব্দগুলোর ব্যবহার বাড়ছে, অপব্যবহার বাড়ছে। নির্বাচনকে কেন্দ্র করে জনজীবনে এবং সমাজে প্রযুক্তির কী ধরনের প্রভাব পড়ে তাই নিয়ে আমাদের পডকাস্টে কথাচলকের অতিথি হয়ে এসেছেন। তাই নিয়ে কথা বলার জন্য ডিজিটালি রাইট গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী। এই গবেষণা প্রতিষ্ঠানটি মূলত কাজ করে সমাজে প্রযুক্তির প্রভাব নিয়ে। মিরাজ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। মূল আলোচনায় তো ঢুকবো, তার আগে একটু জানতে চাই, আপনি একটা দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, এখন এই গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত আছেন। কেমন পার্থক্য দেখেন সেই সাংবাদিকতার সাথে এই গবেষণার? সাংবাদিকতার এক ধরনের রাশ থাকে, আর গবেষণার কাজে একটু স্লো হয়, মানে ধীরস্থিরভাবে যেতে হয়। আহ, যেটা হয় অনেক সময় সংবাদ তথ্য তৈরি করে, আর সেই তথ্য নিয়ে গবেষকরা আরেকটু বড় পরিসরে গবেষণা করে। সো এটা একটা বড় জায়গা। আর আমাদের গবেষণা এভিডেন্স ড্রিভেন, মানে আমরা প্রমাণ ভিত্তিক গবেষণা করি। এই কারণে এটার যে রিপোর্টিংয়ের ধরন বা আমরা যা বের করে আনি, এটা অনেকটা সংবাদ সুলভ। যে কারণে হয়তো পুরোপুরি সাংবাদিকতার মজাটা হয়তো পাওয়া হয় না, কিন্তু যে গবেষণার যে জায়গাটা, ক্ষেত্রটা, এটা সংবাদ সুলভ হওয়াতে কিছুটা তো পোষানোই যায়। তো সব মিলে আমি এনজয় করি এই কাজ। একটু মূল আলোচনায় ঢুকি, যেটি বলছিলাম শুরুতে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপ ফেক, চিপ ফেক, মানে ইদানিং যেটা হয়েছে, অনেক সময় ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিও রিলিজ হচ্ছে, এগুলা সত্যিকারের ভিডিও, কখনো কখনো মানুষ বলে না এটা এআই, হুম। আবার এআই দিয়ে তৈরি এমন ভিডিও মানুষজন বিশ্বাস করছে। এই যে এক ধরনের ফেনোমেনা তৈরি হচ্ছে, এটা কেমন প্রভাব ফেলে সমাজে? মানে আপনাদের গবেষণা কি বলে? প্রভাব তো ফেলেই। যদি আমি বলি এআই জেনারেটেড কন্টেন্ট, এআই জেনারেটেড কন্টেন্ট এটা হবে সামনে আরও বেশি বড় হবে। একটা সময় আসবে দেখবেন যে অর্গ্যানিক কন্টেন্টের তুলনায় হয়তো একসময় একটা খুব দ্রুত, খুব বেশি দূরে না, যে এআই জেনারেটেড কন্টেন্টটার মানে পরিমাণটা আরও হয়তো বেশি হবে। কিন্তু সব এআই জেনারেটেড কন্টেন্ট হয়তো খারাপ না, তাই না? কিছু এআই জেনারেটেড কন্টেন্ট আপনার এন্টারটেইনমেন্টের নতুন ক্ষেত্র তৈরি করবে, ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি করবে, প্রচারণার নতুন ক্ষেত্র তৈরি করবে। আবার একইভাবে এই প্রযুক্তি ব্যবহার করেই হয়তো ভুল তথ্য, অপতথ্য ছড়ানো হবে, কাউকে হ্যারাস করা হবে, হ্যাঁ, বা হচ্ছে। সো এই প্রযুক্তিটার ভালো মন্দ দুইটা দিকই আছে, কিন্তু একটা নির্বাচনের সময়ে এসে এই প্রযুক্তির যে অপব্যবহারটা, সেটা মানুষকে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি হয়, এবং আমরা সেটা হয়তো এখন কিছুটা আভাস পাচ্ছি। আমরা ডিপ ফেক বলি বা চিপ ফেক বলি, যাই বলি না কেন, এই সবগুলোই যখন তৈরি করা হয়, এটার পেছনে একটা ইনটেন্ট বা উদ্দেশ্য থাকে। কখনো কখনো উদ্দেশ্যগুলো হয় রাজনৈতিক। হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্য দুই রকম। একটা হচ্ছে যে প্রচারণা, আমি আমাকে প্রমোট করতে চাই। আবার প্রচারণা আরেক রকম হয়, আমি আরেকজনকে ডিমোট করতে চাই, তাই না? একজনের বিরুদ্ধেও প্রচারণা হয়, পক্ষেও প্রচারণা হয়। অনেক সময় আমরা দেখি যে বিরুদ্ধে যে প্রচারণাটা হয়, সেটা অনেক সময় স্বাভাবিক এক্সপ্রেশন বা মত প্রকাশের যে সীমাটা, সেটাকে ছাড়িয়ে যায়। তার মানে স্বাভাবিকভাবেই আপনি যখন দুইটা মানুষ আমরা কথা বলছি, এই কথা বলার সময় আপনি হয়তো মিথ্যা বলতে পারেন, আমরা বন্ধুর সাথে মিথ্যা বলি, অনেক সময় একজন আরেকজনকে গালিও দিই। এগুলো সব ঠিক আছে, কিন্তু আমি তো একটা ধর্মীয় উস্কানি দিতে পারি না, তাই না? আমি আপনার উপর আক্রমণের আহ্বান জানাতে পারি না, উস্কানি দিতে পারি না। আমি একটা জাতি গোষ্ঠীকে নিয়ে ঘৃণা ছড়াতে পারি না, হ্যাঁ? তারপরে আমি ভোটারদেরকে বিভ্রান্ত করতে পারি না।
তো এরকম নেতিবাচক এমন কন্টেন্ট তৈরি হয়, এআই দিয়েও হয়, এআই ছাড়াও হয়। যেই কন্টেন্টগুলো নির্বাচনের সময় ভোটারদের বিহেভিয়ার মানে আচরণে যেমন প্রভাব ফেলে, তেমনিভাবে এটা যারা দুর্বলতর ক্যান্ডিডেট আছে বা প্রার্থী আছে তাদের ভোটে প্রতিযোগিতার যে ক্ষমতাটা সেটাতেও প্রভাব ফেলে। এই কারণে ভোটের সময় এসে অপতথ্য বা ঘৃণাসূচক বক্তব্য বা ঘৃণাসূচক কন্টেন্ট, এটা এআই দিয়ে তৈরি হোক বা না হোক, সেটার একটা আলাদা প্রভাব থাকে, যেটা আমরা বলি ইলেকশন ইন্টিগ্রিটি, তাতে একটা প্রভাব ফেলে। এই কারণে ইলেকশন আসলে এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে এত হইচই শুরু হয় বা অপতথ্য নিয়েও এত হইচই শুরু হয়। আপনি মানে আপনাদের গবেষণা কিংবা আপনারা নিশ্চয়ই ফলো করছেন। এবারের ট্রেন্ড কেমন দেখছেন? মানে অন্যান্য নির্বাচনের তুলনায় নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা আপনি বলছেন এআই জেনারেটেড না হলেও মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর যে একটা ক্ষেত্র তৈরি হয়, সেই ট্রেন্ডটা কেমন দেখছেন? একটা তুলনা দিই। যেমন ২০২৪-এ একটা নির্বাচন হয়েছিল শুরুর দিকে। সেই নির্বাচনটা হয়তো অত প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল না। সেই সময়ও এক ধরনের শঙ্কা ছিল যে আ প্রচুর এআই ভিত্তিক মিথ্যা তথ্য তৈরি হবে, মিথ্যা তথ্য তৈরি হবে। সেই সময়ও মিথ্যা তথ্য ছিল, অপতথ্য ছিল, সব ছিল। কিন্তু আমরা যে খুব বেশি এআই জেনারেটেড মিসইনফরমেশন পেয়েছি ওই সময়, তা না। যেমন ধরেন ২ টা ক্যান্ডিডেটকে নিয়ে মিথ্যা তথ্য ছিল, ভুয়া ফটো কার্ড ছিল। তখন বোঝা যেত, হ্যাঁ? অনেক বেশি যে এখন তো প্রযুক্তি অনেক উন্নত হুম। হয়েছে। তো হয়তো পুরো একটা সিজনে ইলেকশনের ১ সপ্তাহ সময়ে আমরা হাতে গোনা কয়েকটা হয়তো এআই জেনারেটেড মিসইনফরমেশন পেয়েছি। হুম? আর ২০২৫ সালে এসে আমরা যখন আমাদের অ্যানুয়াল রিভিউটা করলাম, যত যত মিসইনফরমেশন ৯ টা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে, সেগুলো সব অ্যানালিসিস করে দেখা গেল যত ফ্যাক্ট চেক হয়েছে তার ভেতর প্রতি ১০টার একটাই এআই জেনারেটেড। আপনি কতটা রোবাস্ট হয়েছে সেটা। এটার কারণ কি? প্রযুক্তি সহজ, বিনা পয়সায় পাওয়া যায় এবং এই প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আগে যেটা বোঝা যেত এখন সেটা বোঝাটা আরও কঠিন হয়ে যাচ্ছে, তাই না? এবং মানুষ বুঝতে পারছে যে এটা দিয়ে তো খুব সহজে কনটেন্ট বানানো যায়, ভালো বা মন্দ যেটার জন্য। এটা একটা কারণ। বাট ওভারঅল এইবারের যে আরেকটা যেটা হচ্ছে যে এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি। প্রতিদ্বন্দ্বিতা বেশি মানে হচ্ছে একাধিক পার্টি তারা মনে করছে যে তারা এবার ভোট করার সুযোগ পাবে এবং এইটার কারণে তাদের সবাই অ্যাক্টিভ। এই সবাই যখন অ্যাক্টিভ অনলাইনে, এই একজন আরেকজনের মতকে প্রকাশ করতে গিয়ে, একজন আরেকজনের মতকে দমন করতে গিয়ে অপতথ্য ব্যবহার করছে। হুম? এবং এটা কোনো একক পার্টি যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের পক্ষ থেকে অত তথ্য যেমন আসছে, যারা অংশ নিচ্ছে না তাদের পক্ষ থেকেও কিন্তু বড় আকারে অপতথ্য আসছে। তাই না? এর কোনোটা হয়তো ক্যান্ডিডেট বা আরেকটা পার্টিকে টার্গেট করে, আবার কোনোটা হয়তো সার্বিক নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে। তাই না? এই কারণে এবার অনেক বেশি স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক না। এটা হওয়ারই কথা ছিল এবং এটা হচ্ছে এবং এটা পরিসংখ্যানেও দেখা যাচ্ছে। এটা ডিটারমাইন করার উপায় কি? মানে আপনি তো ইন্টারনেট বন্ধ করতে পারবেন না না কিংবা কেন? আপনি নিয়ন্ত্রণও করতে পারবেন না। একটা আকাশ সংস্কৃতি যেটা বলা হয়। তাহলে এইটা ডিটারমিন করার কিংবা এটা ঠেকানোর উপায় কি? আমরা মাঝে সাঝেই দেখি কোনো একটা কনটেন্ট নিয়ে কেউ কোর্টে গেল, বিটিআরসিকে নির্দেশনা দিচ্ছে কোর্ট সব কনটেন্ট রিমুভ করো। কিন্তু এইভাবে তো আসলে আপনি এই অন্তর্জালের দুনিয়াটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাট তাহলে এটার উপায় কি? বাট এভাবে পারা উচিতও কিনা? হ্যাঁ, সেইভাবে পারা উচিতও কিনা? আমি তাহলে কি আমি আসলে আমি একটা মানে উদাহরণ দিই যদি। ধরেন একটা বিয়েবাড়িতে একটা আড্ডা বসছে। সেই আড্ডায় আপনি জানেন যে আপনার একজন আত্মীয়, আমরা বাংলা ভাষায় শব্দটা বলি চাপাবাজ, তাই না? হুম, উনি চাঁদে যাওয়ার গল্প করছেন, অনেক দামি জিনিস কেনার গল্প করছেন। আমরা সবাই তাকে চিনি, উনি এটা বলবেন। এজন্য কি উনার সাথে আমরা আত্মীয়তা নষ্ট করে দিই? হুম, হুম। দিই না, তাই না? কেন দিই না? কারণ আমরা উনাকে চিনি। আর উনি যেটা বলছে ওটাকে আমি ক্রিটিক্যালি চিন্তা করি যে আচ্ছা উনি এটা বলবেন। ঠিক আছে। কিন্তু সামাজিক মাধ্যমে এসে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে এমন লোক এমন জায়গা থেকে আসে, তথ্য, সত্য, মিথ্যা সব একসাথে এমনভাবে আসে, আমরা খুব কুইক, আমরা যেহেতু চিনি না, তার সাথে আমার অনেক দিনের সামাজিক বোঝাপড়া নাই, আমরা ওইটাকে ডিটেক্ট করতে পারি না। আমরা বিশ্বাস করি অথবা একদম না দেখেই অবিশ্বাস করি এবং এই বিশ্বাস অবিশ্বাসের জায়গাটার ক্ষেত্রটা তৈরি হয় আমার ব্যক্তিগত পক্ষপাত থেকে। হুম। তার মানে আমি এই মতকে পছন্দ করি, কাজে এইখানে মিথ্যা হলেও আমি বিশ্বাস করছি। আবার আরেকজনকে আমি পছন্দ করি না, উনি সত্য বললেও আমি অবিশ্বাস করছি। মানে ব্যক্তির পারসেপশনটাও কি এখানে হ্যাঁ, ইমপ্যাক্ট ফেলে? পক্ষপাতটাও এখানে। আমি কোনটা বিশ্বাস করব। এখন যিনি ছড়াচ্ছেন, কেউ উদ্দেশ্য নিয়ে ছড়াচ্ছেন, দিলাম এটা ছড়িয়ে। তাই না? আবার কেউ তার দলের প্রতি যে আনুগত্য বা বিশ্বাস, সেই বিশ্বাস থেকে এটা ছড়াচ্ছেন। এটা কিন্তু
তাকে আপনি এজন্য দোষ দিতে পারবেন না। এটা খুব স্বাভাবিক একটা মানবিক প্রক্রিয়া। মানুষের মনস্তত্ত্বই এভাবে চলে। তো এই কারণে যেটা হয়, এটা ট্যাকেল করাটা ইলেকশনের মতো সময় কেন কঠিন হয়? কঠিন হয় কারণে স্বাভাবিক সময়ে যে মিথ্যা তথ্যটা থাকে, সেইটা কাউকে জেতাতে হারাতে কতটা সাহায্য করে, মানে সেইটার জন্য অনেক সময় পাওয়া যায়। একজন ডিবাঙ্ক করে, পত্র-পত্রিকা ছাপালো বা আরেকটা কাউন্টার আর্গুমেন্ট হলো। আমি হয়তো বুঝতে পারলাম একটা সময়ে গিয়ে। কিন্তু ইলেকশনের সময় ক্যাম্পেইন থেকে শুরু করে ভোটিং পর্যন্ত এত অল্প টাইম ফ্রেম। এই অল্প টাইম ফ্রেমে যে আমি একটা তথ্যকে ক্রিটিক্যালি দেখে ওইটাকে মানে আবার চেক করে এই ডিবাঙ্ক করা। এবং এই সার্বিক রেসপন্স টাইমটা এত শর্ট, যে কারণে মিথ্যা তথ্য অনেক দ্রুত প্রভাব ফেলতে পারে। বাই দ্যাট টাইম ওটা অ্যাড্রেস হলো, ততক্ষণে হয়তো ইলেকশন মানে যা ঘটার ঘটে গেল। ঘটে গেল। এইটা একটা বড় রিস্ক হয়ে যায়। তো এটা কিভাবে করবেন আপনি ট্যাকল, যে প্রশ্নটা আপনি করেছেন? একটা ট্যাকল হচ্ছে ভোটার কি বুঝতে পারছেন কিনা। ওই যে আপনি আত্মীয়কে চিনছেন হুম। এবং আপনি জানেন উনি এটা বলে, যে আমি কি এদেরকে চিনি কিনা অনলাইনে কারা বলে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হলো সব কিছুকে প্রশ্ন করা অনলাইনে। আমি যা দেখছি, যে আমি দেখছি একটা পত্রিকার নামে একটা ফটো কার্ড আসলো, এটাকে আমি বিশ্বাস করব না। আমি কি করব, ওই পত্রিকার আসল ফেসবুক পেজ বা টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট বা টিকটক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্টে যাব, গিয়ে দেখবো আসলেই তারা এটা করেছে না করে নাই। প্রথম লাইন অফ ডিফেন্সটা আসলে মানুষের নিজের কাছে, তাই না? ভোটার কাজে তাদেরকে আমি কতটা অ্যাওয়্যার করতে পারছি যে এই ভোটে অনেকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কাজে আপনি একটু দেখেন, প্রত্যেকটা ইনফরমেশনকে কনজিউম করার আগে আপনি একবার প্রশ্ন করেন যে এটা সঠিক কিনা। উৎসেটা যান, যেই উৎসের কথা বলা হচ্ছে সেই উৎসে যান। এটা হলো ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনটা হচ্ছে যেটা ফ্যাক্ট চেকাররা করে থাকে। বাংলাদেশে একাধিক ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে। ফ্যাক্ট চেকাররা সার্বিকভাবে যে তথ্য প্রবাহে যত অপতথ্য, ভুল তথ্য থাকে, তার খুব খুব সামান্য অংশই চেক করতে পারে। কারণ ফ্যাক্ট চেকের একটা মানদণ্ড আছে। হুম। যেমন আপনি গুজবকে ফ্যাক্ট চেক করতে পারবেন না, কিন্তু সেখানে যদি চেক করার মতো মিথ্যা তথ্য থাকে, ইনফরমেশন থাকে, আপনি সেটাকে চেক করতে পারবেন। যে কারণে অনেক কিছু তাদের জালের বাইরে চলে যায়, তাই না? আবার ফ্যাক্ট চেকিং যে রিপোর্টগুলো হয়, নট নেসেসারিলি যে এটা খুব বেশি জনপ্রিয়, দর্শকপ্রিয় হয়। কারণ এইটা মিথ্যা কথা বলে না, পোলারাইজেশনে কন্ট্রিবিউট করে না। অ্যালগরিদমের কারণে দেখবেন পোলারাইজিং কন্টেন্ট অনেক বেশি হুম। পপুলার হয়। তো এইটার কারণে যেটা হয়, তাদেরটা অনেক বেশি পৌঁছায় না। এখানে মিডিয়ার একটা দায়িত্ব আছে, যে কিভাবে আমরা এই বিষয়গুলো, আগে মিডিয়ার কি দায়িত্ব ছিল? তথ্য তৈরি করা, তথ্য দেওয়া। এখন হয়তো মিডিয়ার একটা বড় পরিসরে দায়িত্ব এটাও আছে যে এই তথ্যটা যে ভুল এটাও বলা। তো সব মিডিয়ার হয়তো সমান ফ্যাক্ট চেকিং ক্যাপাসিটি নাই, কিন্তু তারা যদি এই মিথ্যাগুলোকে ধরিয়ে দেয়, ফ্যাক্ট চেকাররা যেটা করছে এটা অ্যাম্প্লিফাই হয়, অনেক মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ বুঝতে পারে তখন। এটাতে মানুষের যেই প্রথম অ্যাওয়ারনেসটার কথা বললাম, সেটাও আস্তে আস্তে বিল্ড হয়। যেমন আপনি আমাকে যখন এআই নিয়ে প্রশ্ন করছেন, আপনি হয়তো ২ বছর আগে এটা করতেন না। কেন করছেন? আপনি পত্রিকা পড়ছেন, ইট ইজ এ থ্রেট। তার মানে ওটার একটা ইমপ্যাক্ট আছে, হুম। তাই না? এই ইমপ্যাক্টটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও আছে। কাজে আপনি যত বেশি এটা নিয়ে কথা বলবেন, ততই একটা ভিডিও দেখলে তার মনে প্রশ্ন তৈরি হবে, এটা আসল না নকল। এখানে তো ডিজিটাল লিটারেসিরও একটা ফ্যাক্টর আছে। এটাকে বাংলাদেশে এটাই ডিজিটাল হ্যাঁ, লিটারেসি। সেই ডিজিটাল লিটারেসির স্ট্যান্ডার্ড বাংলাদেশে কোথায়? মানে সরকার বলেন কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বলেন, সাধারণ মানুষের ডিজিটাল লিটারেসি বাড়ানোর জন্য এইটা কি কোনো একদম মানে নিয়ম করে কিংবা ভেবেচিন্তে কোনো স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত? নাকি অটোমেটিক্যালি হবে এইভাবে করতে, করতে? এটা নিয়ে বিভিন্ন প্রক্রিয়া আছে। অনেকখানে আপনার একেবারেই আপনার বেসিক লিটারেসি, মিডিয়া লিটারেসি জায়গাটা হয়তো স্কুল লেভেল থেকে বিভিন্ন পর্যায়ে শুরু হয়। অনেক দেশে হয়তো আরেকটু পর থেকে শুরু হয়। আচ্ছা, আমাদের দেশে হয়তো এত প্রাতিষ্ঠানিকভাবে মিডিয়া লিটারেসি অতটা আসে নাই। কিন্তু দিন শেষে দেখবেন অনেক শিক্ষিত লোকও ভুল তথ্য ছড়াচ্ছেন, উনি বিশ্বাস করে ছড়াচ্ছেন। তাহলে কি এটা লিটারেসির প্রবলেম? না, আসলে একটা তথ্যকে প্রশ্ন করা, ক্রিটিক্যাল থিংকিং এবিলিটির প্রবলেম। হুম? তো এইটা হবে, যত সচেতনতা বাড়বে মানুষ তত প্রশ্ন করতে শিখবে। হ্যাঁ? এইটা আস্তে আস্তে যেমন সচেতনতার মাধ্যমে হবে, একই সাথে লঙ্গার টার্মে এডুকেশন ইজ নট এ শর্ট টার্ম প্রসেস। এডুকেশনের আগে গবেষণা করতে হয়, মানে যারা শিক্ষাবিদ ওনারা চিন্তা করেন যে কী কারিকুলামে দিব, কোন ক্লাসে দিব। এই প্রক্রিয়াটাও আমার মনে হয় দিনে দিনে শুরু করা উচিত, যেটা হয়তো লঙ্গার রানে ভালো এফেক্ট ফেলবে। কিন্তু এটাও মাথায় রাখা দরকার, প্রযুক্তি যত দ্রুত আগাচ্ছে, আহ, মানে মানুষকে প্রতারিত করার ধরন তত দ্রুত বদলাচ্ছে এবং শিক্ষাটা হয়তো অলওয়েজ চেঞ্জ করছে। আমরা এক্সিস্টিং থ্রেট নিয়েই অনেক ব্যস্ত থাকি, ইমার্জিং থ্রেটটা আমরা ট্যাকেল করতে অনেক সময় লেগে যায়, ততদিনে অনেক ড্যামেজ হয়। আমরা ড্যামেজ হতে হতে শিখি, আবার একটা নতুন প্রযুক্তি চলে আসে। তো এগুলো চলতে থাকবে। কিন্তু এই চলার ভেতরে সবচেয়ে বড় জায়গাটা, যে মানুষ, ইলেকশন একটা মোমেন্টাম, এই হুম। সময় মানুষ অনেক বেশি ইনফরমেশন অ্যাওয়্যার থাকে।
তো এই সময় মানুষের ভিতর যদি এটা দেয়া যায়, তখন আমার মনে হয় আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু শুধু মানুষের সচেতনতা দিয়ে বা ফ্যাক্ট চেকিং সক্ষমতা, মিডিয়া সক্ষমতা দিয়ে ইলেকশনে হার্মফুল কন্টেন্ট ট্যাকল করা যায় না। এখানে আবার গভর্নমেন্ট ইলেকশন কমিশনের একটা রোল চলে আসে। হ্যাঁ, এই প্রশ্নটা একটু আমি টানতাম, আপনি প্রসঙ্গ তুলে যেহেতু ইলেকশন কমিশন কিছুদিন আগে থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিল যে তারা সোশ্যাল মিডিয়া মনিটর করবে, শুধু এআই না, নানান মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো। ইলেকশন কমিশনের দ্বারা এই সোশ্যাল মিডিয়া মনিটর করে এখানে কোনো রকম প্রভাব রাখা সম্ভব, কিংবা কোন প্রক্রিয়ায় সম্ভব? মানে এটাও মানে তাদের ক্যাপাসিটির একটা ইস্যু তো অবশ্যই আছে। এক নাম্বার হচ্ছে যে এআই দিয়ে প্রচারণা করবে কি করবে না। এআই দিয়ে তো সব প্রচারণা যে করা যাবে না তা তো না। যেমন ধরেন একটা উদাহরণ হলো, ধরেন একজন ধনী ক্যান্ডিডেট, তার অনেক টাকা আছে, উনি কি করবে, একদম একটা অ্যাড ফার্ম ভাড়া করে, স্টার কাস্ট করে একটা বিজ্ঞাপন চালাবে, সোশ্যাল মিডিয়া অ্যাড দিয়ে ভরায় ফেলবে। এখন যে গরিব ক্যান্ডিডেট, তার তো এই টাকা নাই, সে কি করবে? সে তাহলে একটু কম দামি এআই টুল দিয়ে সে নিজে একটা প্রচারণা চালালো মানুষের জন্য, তাকে ভোট দেওয়ার জন্য। কাজে আমি হরে দরে বন্ধ করে দিলে কি হয়, লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হয়। যারা দুর্বলতর ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রটা আর একটু সংকুচিত হয় অনলাইনে, অফলাইনে হয়তো না। তো এইটা এমন একটা দিক আছে। তেমনি এআই কিন্তু ডিসপ্রপোর্শনেটলি মানুষকে ভোট থেকে নিরুৎসাহিতও করতে পারে, মানুষকে বিভ্রান্তি। আমি এআই দিয়ে আমার ছবি দিয়ে বলে দিলেন যে হ্যাঁ অমুক ভাই এই কথা বলেছেন, ভোট দিতে যায়েন না, তো মানুষ তো বিভ্রান্ত হবে। হ্যাঁ, তার মানে ইম্পারসনেশন হচ্ছে, আবার হ্যারাস করা হচ্ছে। একটা ফিমেল ক্যান্ডিডেটের একটা বাজে ছবি দিয়ে বলা হচ্ছে উনি এরকম, তাহলে কি হবে, একটা সার্টেন সেক্ট অফ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা, ভোটটা কমে যাবে। এগুলো হলো হার্মফুল। কাজে হার্মটাকে ডিটারমাইন করা, কোন কন্টেন্টটা হার্মফুল, যেটা মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রকে সংকুচিত, সীমিত করবে বা মানুষকে ভয় দেখাবে, ইন্টিমিডেট করবে এবং ভোটের যে সার্বিক ইন্টিগ্রিটি সেটাতে প্রভাব ফেলবে। ওই হার্মটা, এখানে কি কল ফর ভায়োলেন্স আছে, এখানে কি একটা সংখ্যালঘুর উপর সহিংসতার উস্কানি আছে, কোনো কোনো জায়গায় মানুষকে ভয় দেখানো হচ্ছে, আপনি যেন না। সব কিছু যে মিথ্যা তথ্যের মাধ্যমে হবে তাও না, এই জন্য আমি হার্মফুল কন্টেন্ট বলছি। কাজে মিথ্যা তথ্য শনাক্ত করার ক্ষমতা এক জিনিস, আর হার্মফুল কন্টেন্টকে ধরে সেটাকে প্ল্যাটফর্মের কাছে এসকেলেট করা আরেক জিনিস। ওটার পেছনে তো লজিক ব্যাকগ্রাউন্ড থাকতে হয় যে কেন আমি এই কন্টেন্টটা চাচ্ছি আমি সরে যাই। হ্যাঁ, তো এই হার্মটাকে ডিটারমাইন করার ক্ষমতাটার উপর নির্ভর করবে আসলে সরকারি চ্যানেলে আপনি ইলেকশন রিলেটেড যত খারাপ ক্ষতিকর কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে কতটা বাগে আনতে পারবেন, এটা একটা বিষয়। আবার অনেক সময় যেটা হয়, না বুঝলে যেটা হয় বা কম সক্ষমতা থাকলে যেটা হয়, সাধারণ একটা মিথ্যা তথ্য, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে দুর্নীতিবাজ বলতেই পারেন মিথ্যা হলেও, মানে তাই পলিটিক্যাল রেটরিক এটাকে বলে পলিটিক্যাল এক্সপ্রেশন, তাই না? আমি কি ওটাকে সংকুচিত করতে চাই নাকি? এখন অথবা দেখা গেল একজন ক্যান্ডিডেটের রাজনীতি, তার দর্শন, তার ওইটা নিয়ে কথা না বলে আমি তাকে ছড়াচ্ছি হলো তার দৈহিক বৈশিষ্ট্য, তার জেন্ডারগত বৈশিষ্ট্য, তাই না, তার সেক্সুয়াল প্রেফারেন্স, এগুলো নিয়ে আমি যখন ছড়াচ্ছি, এটা তাকে কিন্তু আঘাত করছে এবং তাকে এমনভাবে এফেক্ট করছে যেটাতে তার জন্য রাজনৈতিকভাবে না, ব্যক্তিগতভাবেও ক্ষতির কারণ হচ্ছে। এটা এক্সট্রিমলি হার্মফুল কন্টেন্ট। কাজে এই হার্মটা যদি আমি ধরতে না পারি, তাহলে কি হবে, আমি যে কোনো মিথ্যাকেই বলবো সরিয়ে ফেলো, এটাতে যেটা হবে, মত প্রকাশের ক্ষেত্রটা কিন্তু আবার নির্বাচনের আগে সংকুচিত হয়ে যেতে পারে। কাজে শুধু অনেক কন্টেন্টকে মনিটর করার সক্ষমতা থাকলে হয় না, ক্ষতিকর কন্টেন্টকে ডিটেক্ট করে সেটাকে জায়গা মতো পৌঁছে দেওয়ার সক্ষমতা থাকতে হয়। দ্বিতীয় একটা বড় সমস্যা হচ্ছে প্ল্যাটফর্ম লেভেল থেকে যেটা হয়, অনেক সময় আমি এসকেলেট করলাম, একটা ইউজার, একজন সাধারণ ভোটার একটা রিপোর্ট করলেন, অথবা একটা অর্গানাইজেশন থেকে কেউ রিপোর্ট করলো, অথবা বিটিআরসি থেকেও হয়তো রিপোর্ট করলো, যেটা খুবই ভ্যালিড, যেটা হার্মফুল, রেসপন্স টাইমটা খুব লং। কাজে ওই সময়ের ভিতর হয়তো একটা ড্যামেজ হয়ে যায়। এই ক্ষেত্রে হয়তো একটু কাজ করার দরকার আছে যে ইলেকশনের সময় নেক্সট 15 ডেজে আপনি কিভাবে নেগোশিয়েট করবেন অল প্ল্যাটফর্ম যেন আপনার কথা শোনে, অ্যাটলিস্ট রেসপন্স টাইমটা যেন হায়ার হয়, একটা হিউম্যান রিভিউ হয়, এবং এটার জন্য যদি অ্যাডিশনাল ওয়ার্কফোর্স লাগে তারা যেন অ্যাডিশনাল ওয়ার্কফোর্স নেয়, সেইটার জন্য এনশিওর করা যায়। আদারওয়াইজ যেটা হবে, আপনি ডিটেক্ট করলেন, এসকেলেট করলেন, কেউ এটা সরালো না, তখন কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে যায়। আবার অনেক সময় কথাও শোনে না, এত বড় যে আমাদের দেশ থেকে যে কনসার্নগুলো যাচ্ছে এই কথাগুলোও শোনে না। যেমন অনেক সময় আমরা দেখি ইউটিউব এঙ্গেজই হয় না। আবার অনেকে আছে আবার হরে ধরে সবই সরিয়ে ফেলে,
1 মিলিয়ন কন্টেন্ট সরিয়ে ফেললো 1 মাসে। এটাতে আবার এক্সপ্রেশনের আরেক ইস্যু তৈরি হয়। এই কারণে অল্প সময়টার ভেতরে যদি একটু কোঅর্ডিনেটেড কোলাবোরেশনে যাওয়া যায়, তারা যদি যেতে পারে গভর্নমেন্ট চ্যানেলে, ওইটা ইলেকশন কমিশনের চ্যানেল। বাট ওই যে সক্ষমতাটা, হার্ম ধরতে পারার সক্ষমতা। আদারওয়াইজ কি হবে, একজন পলিটিশিয়ান বলছে ভাই আমাকে একটা গালি দিছে, এটা সরায় দেন। বাট এটা কি সরানোর মতো কি না, এটা বোঝার ক্ষমতাটা তৈরি করাটা, এটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। নাও সেন্ট্রালি 4-5 জন লোকের এই সক্ষমতা থেকে ইলেকশনে মিলিয়ন্স অফ কন্টেন্টকে আপনি কিভাবে মনিটর অ্যান্ড ট্যাকল করবেন? তার মানে আপনার পেরিফেরিতেও এই সক্ষমতাটা থাকতে হবে, যাতে একটা চ্যানেলে এটা খুব দ্রুত যেখানে জায়গা মতো আসতে পারে। সেইখানে গ্রাউন্ডে যে এই কাজটা করবে, তার পর্যন্ত এডুকেশন গিয়েছে কিনা সেটা নিয়ে আমি একটু সন্দিহান আছি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি এক ধরনের চ্যালেঞ্জই নিল যে এই ফিল্টারিং করা, আপনি যে ফিল্টারিং এর কথা বলছেন, এটা তো খুবই দুষ্কর এই এটা মুহূর্তে। কন্টেন্ট স্পেসিফিক। গড়পড়তা আপনি মানে সাবজেক্টিভ, একটা প্রতিটা কন্টেন্ট স্পেসিফিক, এবং এই কারণে এটা সময় সাপেক্ষ হয়। এমন না যে চাইলেই আপনি 100টা দিয়ে দিলেন আর হয়ে গেল, এটাও হয় না। কাজে ওইটা হয়তো এই জন্য ওই সলিউশনটা সবসময় কাজ করে না। ওই সলিউশনটা কখন কাজ করে, যখন সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হয়, চাইল্ড সেফটির মতো পরিস্থিতি তৈরি হয়, তাই না? বা আপনার একদমই দেখা গেল একটা ইলেকশন সিনারিওতে একদমই ভোটার সাপ্রেশনের মতো একটা পরিস্থিতি তৈরি হয়। অন্য সময় এটা কাজ খুব বেশি মানে অত এফেক্টিভ না। তো এই কারণে যেটা হয় যে গ্রেটার সলিউশন হলো অল্প সময়ের ভিতরে কিভাবে মোর পিপলকে আপনি অ্যাটলিস্ট এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা থেকে আর একটু অ্যাওয়্যার করা যায়, সেটা আমার মনে হয় অনেক কুইক রেজাল্ট দেয়। মানে ওইটা আরও ভালো রেজাল্ট দেয়। কিন্তু সেই ক্রিটিক্যাল ম্যাস তৈরি করাও তো একটা জার্নির বিষয়। হ্যাঁ, এটা তো জার্নি, কিন্তু এক জায়গায় তো স্টার্ট করতে হবে। মানে ইলেকশন একটা মোমেন্টাম তৈরি করে। এই জার্নি যখন আপনি সবাই ঘুমায় আছে তখন তৈরি শুরু করেন, তখন যেটা দেখা যায় যে অনেক লোককে এটাতে আপনি এঙ্গেজ করতে পারেন না। কিন্তু ইলেকশনের মতো একটা পলিটিক্যাল ইভেন্টে যে মোমেন্টামটা তৈরি হয়, সেখানে এই জার্নিতে এঙ্গেজ করার জন্য একটা বড় ক্ষেত্র তৈরি হয়। আপনি অল্প সময়ে অনেক মানুষের কাছে যেতে পারেন। এটা কে করবে? এটা আরেক প্রশ্ন। মানে এটার জন্য বিভিন্ন স্টেক হোল্ডার আছে। এখানে গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, কমিশন একটা স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি একটা স্টেক হোল্ডার, মিডিয়া একটা স্টেক হোল্ডার, আরও আছে। কিন্তু সেই প্রিপেয়ারনেসটা যথেষ্ট সময় কি পাওয়া গেছে কিনা সেটাও একটা প্রশ্ন আছে। বাট তারপরও এক ধরনের সচেতনতা তো আছেই। কিন্তু এই সচেতনতা আবার যেন আবার এমন না হয় প্যানিক তৈরি করে ফেলে, এবং আমি প্যানিকের কারণে বৈধ মতকেও সংকুচিত করার ক্ষেত্র তৈরি করি। আমি এটা নিয়ে সবচেয়ে বেশি অনেক সময় ভয় পাই, যেটা আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতোগুলো আইনে দেখেছি, যে অনেক সময় সাধারণ একটা এক্সপ্রেশনকেও ক্রিমিনালাইজ করা হয়েছে। তো ওইটা না হয়ে যদি আমরা মানুষকেই ডিসাইড করতে দিই, যেমন এআইতে আমার কী দরকার, এআইতে দরকার ট্রান্সপারেন্সি ম্যান্ডেট করে দেন। মানে হচ্ছে মানুষ যে এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে তাকে বলতে হবে এই কন্টেন্টটি এআই AI দিয়ে generated। তৈরি। তাহলে আপনি যখন আপনার মিডিয়া লিটারেসি থাকুক বা না থাকুক, আপনি ইউ উইল মানে একটা গ্রেইন অফ সল্ট দিয়ে এটাকে দেখবেন। আপনি আপনি বলে এআই দিয়ে তৈরি, তার মানে তো এই পুলিশ যেটা দেখা যাচ্ছে ও আসল না, তাই না? এই ট্রান্সপারেন্সিটাও যদি এনশিওর করা যায় প্ল্যাটফর্ম লেভেল থেকে, তখন এবং গভর্নমেন্ট লেভেল থেকে প্রেশার দিয়ে, তখন যেটা হবে যে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে ওয়েদার আই উইল ট্রাস্ট ইট অর নট। খুব ছোট একটা স্টেপ, কিন্তু এইটাও যদি এনশিওর করা যায় যে দেয়ার ইজ রোবাস্ট মেকানিজমস অ্যান্ড সবাই আন্তরিকভাবে অ্যাটলিস্ট এই আমি অ্যাকাউন্টেবল করতে পারি, ভাই তুমি 200টা এআই ভিডিও চালাইছো, এটার ভিতরে একটা মিস ইনফরমেশনও আছে, কিন্তু তুমি এটা তো লেবেল করো নাই। এবং যে লেবেলটা সেটাও কি মিনিংফুল কিনা, নিচে একটা ছোট্ট সাদা, অনেক মানুষ বুঝবে না যে এটা একটা এআই লেবেল। কীভাবে আমরা মিনিংফুলি ইলেকশনের আগে এআই লেবেল তৈরি করতে পারি, এটা নিয়ে কোনো কথাবার্তাই কোথাও হয় নাই। এই একটা ট্রান্সপারেন্সি আপনাকে অনেক দূর আগে দিতে পারে এই মিস ইনফরমেশনের ক্ষেত্রে, তাই না? এখানে কিন্তু প্ল্যাটফর্মের একটা বড় রোল আছে, যেটাতে আমরা হয়তো একটু উদাসীনতা সবসময় দেখে থাকি। প্ল্যাটফর্মগুলো যে কথা শোনে না বলছেন সরকারের, মানে সবসময় শোনে না। হ্যাঁ, মানে সেইটার ল্যাক কোথায়? মানে সরকারের সাথে যোগাযোগের অভাব, নাকি সদিচ্ছার অভাব, নাকি সক্ষমতার অভাব? মানে এইটা ডিপেন্ড করে আপনি কোন পরিস্থিতিতে কথা বলছেন। এখন সরকার সবসময় তথ্য সরিয়ে নেওয়ার রিকোয়েস্ট পাঠানোটাও সেন্সরশিপ, তাই না? তো হার্মটাকে ডিটারমাইন করা, যদি হার্মফুল হয় সেটাকে অ্যাড্রেস করানো, হার্মটা যদি প্রপারলি ডিফাইন করা যায় তাহলে অনেক সময় সফলতা পাওয়া যায়। কিন্তু কন্টেন্টটা যদি হার্মফুল না হয়, তার মানে আপনি যে রিপোর্টিংটা করছেন সেই রিপোর্টিংটা এফিশিয়েন্ট কিনা, এটা একটা সাইড। আবার প্ল্যাটফর্মের সাইড থেকে আপনাকে একটা হার্মফুল রিপোর্টের কন্টেন্ট পাঠান, একটা রিপোর্ট করা হলো, আপনি রেসপন্ড করলেন 18 ঘন্টা পরে, তাই না? সো ওদের তরফ থেকে ওইটা দরকার যে আমি কত কুইক রেসপন্ড করছি, এবং ইলেকশনের মতো একটা টাইমে কত বেশি শক্তি নিয়ে এই রেসপন্সটা করছি, আমার হিউম্যান রিভিউ ক্যাপাসিটিটা কতটা বাড়াচ্ছি। মোস্ট অফ দ্য কন্টেন্ট 99 পয়েন্ট যত পার্সেন্টে যেতে পারেন,
এগুলো আসলে কিভাবে রিভিউ হয়, অটোমেটেড রিভিউ হয়, একটা কম্পিউটার রিভিউ করে ইউজার যেটা রিপোর্ট করেছে রাইট অর রং। এসকেলেশন চ্যানেলে গেলে যেটা হয় সেটা একটা হিউম্যান রিভিউতে যায়। এই হিউম্যান রিভিউটা বাড়া দরকার ইলেকশনের সময়, কারণ কম্পিউটার অনেক সময় সঠিক ডিসিশন নিতে পারে না যখন ল্যাঙ্গুয়েজটা হয় বাংলা। ইংলিশে তার হয়তো একটু দক্ষতা বেশি, তাও যে চূড়ান্ত দক্ষতা আছে এমন না, তাই না? তো এই জায়গায় ওরা ইনভেস্টমেন্ট খুব একটা করে না। এখন 15 দিনের একটা দেশে একটা ইলেকশন, এটার জন্য আমি কত টাকা ইনভেস্ট করব, এটা নিয়েও অনেক ইস্যু আছে। কিন্তু দিস ইজ অ্যাবসার্ড, মানে একটা দেশের সবচেয়ে বড় ডেমোক্রেটিক ইভেন্টে আপনি ইনভেস্ট করবেন না, হ্যাঁ, আবার আপনি ক্লিক বেইট থেকে, আপনি মিস ইনফরমেশন থেকে প্রফিট করবেন অ্যাড নিয়ে। হ্যাঁ, এটা তো এক্সপেক্টেড না। এই জায়গাটাতে অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এটার একটা গ্লোবাল ফেজ আছে, একটা গ্লোবাল অ্যাঙ্গেল আছে। গ্লোবালি এটা তারা পুশ করছে, আবার এটার একটা লোকাল অ্যাঙ্গেল আছে যে আমরা লোকালি কতটা কেপেবল এই জিনিসটাকে সামনে নিয়ে যেতে উইদাউট ডুইং সেন্সরশিপ। মানে এই আপনি যে ফিল্টারিং এর কথা বলছেন, এই ফিল্টারিং খুবই জটিল। কিন্তু এই ফিল্টারিংটা আসলে কি দিয়ে হবে? কোনো আইনি কাঠামোতে নাকি নীতিবোধ দিয়ে? এগেইন আমি শুধু ইলেকশনে ফোকাস করতে চাই, হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট সেন্সরশিপ ইজ এ বিগ প্রবলেম বাংলাদেশ। হ্যাঁ, কাজে আমি হয়তো এইটাতে যেতে চাই না, কিন্তু আমি বলছি ইলেকশন ফোকাস জায়গা থেকে যদি যেতে চাই, প্রথম কথা হচ্ছে মানুষ যারা মনিটর করছে তারা বুঝতে পারছেন যে এই কন্টেন্টটা হার্মফুল, তারা এটা দ্রুত রিপোর্ট করতে পারছেন, এবং রিপোর্ট যখন করছেন তখন তিনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেখানে একটা প্রপার ব্যাখ্যা আছে যেটা থেকে রিভিউয়াররা বুঝবে যে ইয়েস ইট ইজ হার্মফুল, এটা আমাকে এখনই ট্যাকল করতে হবে। এটা একটা জিনিস। আরেকটা সাইড হলো একই সাথে যোগাযোগটা তৈরি করা। এই ইলেকশন আসছে, তুমি আমাদের সাথে কোঅপারেট করতে হবে, এবং আমরা 24/7 আমরা হয়তো বিটিআরসিএফ প্রবাবলি দ্য রাইট চ্যানেল, যে একটা চাইতে চাই আমরা ভোটার সাপ্রেশনটা, ইন্টিমিডেশনটা রিস্ক মনে করছি, আগে থেকে একটা অ্যালার্ট থাকা এবং সেই মেকানিজমটা তৈরি করা। আমি এই মেকানিজমটা কি কোন ইলেকশন সেন্ট্রিক একটা মেকানিজম তৈরি হয়েছে কিনা এটা আমার জানা নেই, হতেও পারে। মনিটরিং ক্যাপাসিটি এক ধরনের তৈরি হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট আছে যেটাতে ইলেকশন কমিশনকে সাপোর্ট করছে, কিন্তু হার্মের কোনটা হার্মফুল কোনটা হার্মফুল না, কত ডিগ্রির হার্মফুল, কোনটা থাকা উচিত কোনটা উচিত না, ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট ডিসিশন। ডিফেমিং কন্টেন্ট, বাংলাদেশে ডিফেমেশন কে দেখবে? আমার যে কোনো কথায় আপনি ডিফেম হইতে পারেন। এখন জেনারেলি আপনি আদালতের কাছে মানহানির মামলা করেন, আদালত বলে ডিফেমেশন হয়েছে না হয় নাই, দেখবেন একটা মামলা অনেক দিন ধরে চলে, কারণ ইট ইজ এ কমপ্লিকেটেড মামলা, এটা এক্সপ্রেশনের ইস্যু। এই কারণে এসে হু উইল বিকাম দ্য আরবিট্রার অফ ট্রুথ, হু উইল বিকাম দ্য আরবিট্রার অফ ডিফেমেশন, এগুলো খুব কমপ্লেক্স প্রশ্ন হয়ে যায়। কিন্তু কিছু স্ট্রেইট ফরওয়ার্ড বিষয় থাকে, ইনসাইটমেন্ট, সহিংসতার উস্কানি দেওয়া, যে অমুক জায়গায় হামলা, অমুক জায়গায় এই করে দাও সে করে দাও, এটা কিন্তু খুব স্ট্রেইট ফরওয়ার্ড। তারপরে ধরেন সাম্প্রদায়িক উস্কানি, জেন্ডার ভিত্তিক সহিংসতা বা হয়রানি, এই জায়গাগুলো কিন্তু দ্রুত বিভিন্নভাবে এসকেলেট করা যায়। ক্যান্ডিডেটদের উপরে আক্রমণ, ডক্সিং, মানে একজন তথ্য দিয়ে তাকে, এই জায়গাগুলো কিন্তু কোঅর্ডিনেটেড বিহেভিয়ার, মানে একসাথে সবাই একজনের উপর ঝাঁপিয়ে পড়া বা কোনো একটা মতের উপর ঝাঁপিয়ে পড়া, একটা মতকে প্রমোট করা আরেকটা মতকে ডিমোট করা, এগুলোকেও যদি রিপোর্ট করা যায় প্রপারলি, আমার মনে হয় যে এই সক্ষমতাটা অর্জন করাটা ফার্স্ট স্টেপ, এবং প্রেশার ক্রিয়েট করা যে ভাই ইলেকশন দ্য বিগেস্ট ডেমোক্রেটিক ইভেন্ট, এখানে এঙ্গেজ হোক। সেই জায়গাটাও আমার মনে হয় দরকার আছে, এবং প্ল্যাটফর্মগুলোর উদাসীনতা এটাও অ্যাড্রেস হওয়া দরকার আছে, এবং এটা নিয়ে গ্লোবাল লেভেলেও একটু প্রেশার তৈরি করা দরকার আছে। আপনি যে কয়েকটা স্টেক হোল্ডারদের কথা বললেন যে এদের একটা রেসপন্সিবিলিটি আছে। এই স্টেক হোল্ডাররা কি যার জায়গা থেকে নিজের মতো চেষ্টাটা করবে, নাকি তার মধ্যেও একটা কোঅর্ডিনেশন দরকার? এটা জটিল প্রশ্ন। এটা ডিপেন্ড করে আপনার কোঅর্ডিনেশনের সংস্কৃতি আছে কিনা। কোনো দেশে সংস্কৃতি থাকে, কোনো দেশে হয়তো কোঅর্ডিনেশনের সংস্কৃতি তৈরি হয় না, কারণ এক ধরনের মিসট্রাস্ট থাকে, ওর সাথে যেতে চায় না, ওর সাথে যেতে চায় না। তো আমাদের এখানে সবাই যার যার লেভেলে চেষ্টা করাটা অনেক ভালো। এখন অর্থাৎ অল্প সময়ে কোঅর্ডিনেশনের প্রসেস শুরু করতে হয় অনেক আগে থেকে, অনেক আগে থেকে, হ্যাঁ। সেই সময়টাও ছিল কি না, বা সেইটা হয়েছে কি না, সেটাও দেখার বিষয় আছে। কাজে কোঅর্ডিনেশনটা অনেক সময় বা কোলাবোরেশনটা নির্ভর করে মিউচুয়াল ট্রাস্টের উপরে, এবং কত আগে থেকে আপনি এটার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটার উপরে, এবং আপনার টিও আর কি, আপনি কে কোন জায়গাটাতে কিভাবে কাজ করবে সেটার উপরে। তো এই জায়গাটাতে যথেষ্ট পরিষ্কার না এখনো এখানে। আমাদের তো খুব বেশি সময় নেই হাতে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আজকে আমরা যখন কথা বলছি 28 জানুয়ারি। এই সময়ের মধ্যে আ উম কতটা আসলে সম্ভব বলে আপনার মনে হয়? আপনার ব্যক্তিগত বোঝাপড়া এবং আপনাদের গবেষণা? ইলেকশনের মতো ইভেন্টে মিস ইনফরমেশন থাকবেই,
ডিসইনফরমেশনও থাকবে, এআই জেনারেটেড কন্টেন্টও থাকবে। আসল বিষয়টা হচ্ছে একটা এফোর্ট যাতে হার্মটা কমিয়ে আনা যায়। ইলেকশনের ইন্টিগ্রিটিটাকে মেনটেন করা যায়। হ্যাঁ, এবং ভোটারদের এমন যাতে প্রভাবিত না হয় যে ভোটার যেন ভোট দিতে না যায়, এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়। এই জায়গাগুলোকে ক্লোজলি ডিফাইন করে যদি আমি অল্প কয়টা প্রবলেমকে একটু ট্যাকেল করাকে প্রায়োরিটাইজ করি, ইন জেনারেল সব কিছুকে আটকাতে গিয়ে আমি যেন বড় যে ক্ষতিটা সেটাকে আটকাইতে না পারি, এমন সিচুয়েশন যাতে তৈরি না হয়, আমার মনে হয় এই স্কোপিংটা হয়তো এখন বিভিন্ন লেভেলে জরুরি। একটা প্রশ্ন আমি মাঝখানে করতে চাইছিলাম। পলিটিক্যাল পার্টিগুলোর কোনো দায় আছে এখানে? মানে দায়িত্ব আছে। আমরা তো আগে ধরেন এই যে বট শব্দটা, রোবট থেকে বটের মানে স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার একটা ব্যবস্থা জানতাম। এখন তো মানে হিউম্যান বট হয়ে গেছে। বট বাহিনী আমরা শুনি। সেখানে কি পলিটিক্যাল পার্টিগুলো লায়াবল না? কম্পিটিশনাল প্রোপাগান্ডা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়। এটা একেবারে নতুন কিছু না। এটা আমাদের দেশে এখন আলোচিত, কারণ হলো আমরা এটার অনেক বেশি প্রয়োগ দেখতে পাচ্ছি। এটা যে সবসময় কম্পিটিশনালও হয় তা না। এটা অনেক সময় অনেক বেশি ক্রাউড একসাথে যোগ, মানে একটা হুম, একটা গ্রুপ মিলেও এটা হয়। এবং এইটা সাধারণত যতটা না মিথ্যা তথ্য ছড়াতে ব্যবহার হয়, তার চেয়ে অনেক বেশি ব্যবহার হয় মানুষের মত দমনে। হুম। একজনকে যেমন ধরেন ডাকসুতে আমরা দেখেছি ফিমেল ক্যান্ডিডেটদের উপরে কিভাবে তাদের আক্রমণ করা হয়েছে, ভিন্ন মতের উপরে কিভাবে আক্রমণ করা হয়েছে, কি হা হা অনেক রিয়াক্ট দিলেন, কি হলো তখন আরেকজন ওখানে এঙ্গেজ হতে সাহস পায় না, ওই লোকটার কথা দেখবেন অনেকে কমেন্ট বক্স অফ করে দেয়। তার মানে কি মতের জায়গাটা তো একটু সংকুচিত হুম। হলো, উনি ভয় পেলেন। এইটার জন্য এটা বেশি ব্যবহার হয় আমরা দেখতে পাচ্ছি। তো এইটা একটা প্রবণতা, এবং এইখানে রাজনীতিবিদদের তো দায় আছে, দলের দায় আছে, তার রেসপন্সিবল বিহেভিয়ার যদি না হয়, যেটা হয় পোলারাইজেশন বাড়তে থাকে, আর পোলারাইজেশন যত বাড়ে, রাজনৈতিক দূরত্ব যত বাড়ে, সমঝোতার ক্ষেত্র তত সংকুচিত হয়। এটা তো দেশের জন্য ভালো হয় না। হ্যাঁ, তখন দেখা যাবে যে মেজর প্রায়োরিটির জায়গাগুলোতেও কনসেনসাস হয় না, কারণ ততদিনে তিক্ততা এত বেড়ে গেছে, পোলারাইজেশন এত বেড়ে গেছে, বা বিভক্তি এত বেড়ে গেছে। তো সেই কারণে একটা রিজনেবল প্রমিস যদি থাকে যে হ্যাঁ আমরা এটা করব না, আমরা অনেকের প্রমিস তো মানবে না, মানে না, বা প্রমিস আমি দেখিও নাই যে এরকম আমরা করব না। তো ওই জায়গা থেকে একটা কমিটমেন্টে আসা জরুরি ছিল। শুরুর দিকে আমরা অনেক কমিটমেন্ট করেছি অনেক বিষয়ে, যে আমরা এটা করব সেটা করব, কিন্তু এই জায়গায় আমরা যে আরেকজনকে আক্রমণ অ্যাটলিস্ট করব না, ভোটারদেরকে বিভ্রান্ত অ্যাটলিস্ট করব না, এই জায়গাটা একটা কমিটমেন্ট থাকাটা জরুরি ছিল। আমি শেষ করব একটু অন্য প্রশ্ন দিয়ে। আপনি বলছিলেন মাঝখানে একবার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সামনের দিনে অনেক বাড়বে, অনেক কাজ সহজ হয়ে যাবে। হুম। মানুষের কি চাকরি হারানোর একটা সংখ্যা তৈরি হবে? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হিউম্যানের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে? ও একসময় বিভিন্ন সিটিতে দেখবেন একটা লোক থাকতো যিনি লাইট জ্বালাতেন হুম। রাস্তার। এখন আর লাইট জ্বালানোর সেই লোকটার প্রয়োজন হয় না। এই পেশাটা হারিয়ে গেছে। নট নেসেসারিলি সব পেশা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমি মনে করি হারিয়ে যাবে। কিন্তু এটাতে নতুন পেশার এখন যেটা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কে ভালো ড্রাইভ করতে পারে, তাদের জন্য মানে একটা কাজের ক্ষেত্র হয়তো সংকুচিত হবে, কিন্তু আরেকটা কাজের ক্ষেত্র তৈরি হবে। হ্যাঁ, ইট ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, তো সামনে আরও ভবিষ্যতে কি হবে, যখন ইন্ডাস্ট্রিতে এভরি স্ফিয়ারে আমরা এটা দেখব, আমরা জানি না। কিন্তু মানুষ তার কাজের ক্ষেত্র তৈরি করে নেয়। হ্যাঁ, কিন্তু আসল কথা হচ্ছে যে আমি আমার হিউম্যান রিসোর্সকে সেটার জন্য রেডি করতে পারছি কিনা। এই যে বললাম না, কিছু এক্সিস্টিং চ্যালেঞ্জ মোকাবেলাতেই আমরা এত হিমশিম খাচ্ছি, যে ইমার্জিং চ্যালেঞ্জেসগুলো নিয়ে আমরা দেখছি না, বা ভাবার সময় পাচ্ছি না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো গবেষণা করার সুযোগ পাচ্ছে না, রেডিনেস তৈরি হচ্ছে না। তো এটা হলো যেমন সাংবাদিকতা করছেন, হয়তো রিপোর্টটা খুব দ্রুত লিখে দিতে সাহায্য করবে হয়তো এআই, কিন্তু একটা রিপোর্টারের যে ইনসাইট, একটা হুম। ঘটনা সম্পর্কে তার যে নিজস্ব দৃষ্টিভঙ্গি, এবং একটা স্টোরিকে তুলে ধরার যে অ্যাঙ্গেল, ওটা তো হিউম্যান অ্যাঙ্গেল। গবেষণা তো হিউম্যান গবেষণা। আপনি গবেষণাটা হয়তো আগে 6 ঘন্টা লাগতো, এআই দিয়ে আপনি 3 ঘন্টায় করছেন, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। হুম। হ্যাঁ, তো এইটা একেবারেই বন্ধ করবে বলে খুব শিগগিরই আমার মনে হয় না। চাকরি কেউ কিছু লোক হয়তো হারাবে, কিন্তু কিছু লোকের জন্য নতুন ক্ষেত্র তৈরি হবে। জনাব বিনয় আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কিছু বিশ্লেষণ শুনলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কথা না, থেকে আসার জন্য। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। জি। কথা বলছিলাম সমাজে প্রযুক্তির প্রভাব নিয়ে ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরীর সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।